এবার এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এইটা পরিকল্পিতভাবে একটা গোটা মুসলিম সমাজকে টার্গেট করে, মুসলিম জনগণকে টার্গেট করে বেনাগরিক করার উদ্দেশ্যে একটা ব্যাপকভাবে, এখন শুধুমাত্র সন্দেশখালী না, আমরা হাওড়াতেও দেখছি এই ব্যাপার ঘটেছে। এখানে হাওড়াতেও বহু কিন্তু এরকম নোটিশ, আমরা নট ইন্ডিয়ান সিটিজেন নোটিশ পাচ্ছি এবং লিস্ট এইভাবে আসছে। অর্থাৎ দেখা যাচ্ছে শুধুমাত্র মুসলিম মানুষ নাগরিকদের টার্গেট করে তাদের বেনাগরিক করার উদ্দেশ্যে বিজেপি যেভাবে উঠে পড়ে লেগেছে এবং গণহারে বিশেষ উদ্দেশ্যে বিশেষ সম্পদের টার্গেট করে ওনারা কিন্তু এই কাজটা করছে, যেটা পুরোপুরি অসাংবিধানিক এবং আইনত অপরাধ। এখন আমরা এই ব্যাপারটা সামনে আনতে চাই যে কিভাবে বিজেপির কর্মচারীরা এইভাবে ভ্যালিড ডকুমেন্ট ছাড়া নট ইন্ডিয়ান সিটিজেন বা ডেথ, ঠিক আছে, তারা অ্যাপ্লিকেশন করতে পারে, ফর্ম 7 অ্যাপ্লাই করতে পারে, এবং যারা আধিকারিক আছে তারাই বা কীভাবে কিসের ভিত্তিতে এইসব অবৈধ ডকুমেন্টগুলো তারা জমা নিচ্ছেন এবং লিস্ট তৈরি করছেন আর সেগুলো মানুষকে নোটিশ করছেন। মানে পুরোটাই হচ্ছে একটা অবৈধ বিষয়। এখন আমাদের ডিমান্ড হচ্ছে যে এই এসআইআর যে প্রক্রিয়া, সেখানে যথেষ্ট আইনসম্মত গরমিল আমরা দেখতে পাচ্ছি। বেআইনি প্রক্রিয়া আমরা নজর করেছি, দেখতে পাচ্ছি যেখানে অনেক বেআইনি পদ্ধতিতে কাজ হচ্ছে। অন্তত এই নট ইন্ডিয়ান সিটিজেন এবং ডেথ যে মেনশন করার ব্যাপারটা, এটা স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে বা উঠে এসেছে যে কিভাবে এটা একটা অবৈধ প্রক্রিয়ায় কাজটা হয়েছে। আমরা এই বিষয়টা ওপর এখানে অবজেকশন করেছি যে এটা গভীরভাবে তদন্ত করে দেখা হোক, ডিপার্টমেন্টাল লেভেলে তদন্ত হোক। যে সমস্ত কর্মচারী যারা এই কাজের সঙ্গে যুক্ত, যারা এই সমস্ত আবেদন গ্রহণ করেছেন উইদাউট ভ্যালিড ডকুমেন্ট, তাদের বিরুদ্ধে তদন্ত হোক, এবং যারা অ্যাপ্লিকেশন করেছেন সেটাও শাস্তিযোগ্য অপরাধ, তাদের বিরুদ্ধেও তদন্ত হোক এবং উপযুক্ত শাস্তি দেওয়া হোক, আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। তদন্ত হবে, তদন্ত যদি না হয় আপনারা কী করবেন? আমাদের যেটুকু কাজ আমরা সেটা করলাম। আমরা প্রাথমিকভাবে এখানে আবেদন করেছি, এবার তদন্ত যদি না হয় পরবর্তীতে আমরা আরটিআই করে জানবো কি হয়েছে না হয়েছে। এর পরবর্তী আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সমস্ত কিছু আবেদন করব, রিপোর্ট করব, ঠিক আছে। এইভাবে আমরা এগোতে থাকবো। যতদিন না এই বিষয়টা এক্সপোজ হচ্ছে ততদিন আমরা কিন্তু এটা ছাড়ছি না। एसआईआर के जरिए जिस तरह से वोटरों का नाम निकाल दिया गया है, इससे लोगों में बेचैनी पैदा हो गई है। लोग एसआईआर बीएलओ का दफ्तरों का चक्कर लगा रहे हैं और एसआईआर में अपने नाम फिर से जुड़वाने के लिए इधर उधर भटक रहे हैं। एपीसीआर ने एक डेपुटेशन इलेक्शन चीफ कमीशन को दिया है और उनका मुतालबा है कि जिस तरह से इन लोगों का नाम काटे गए हैं, इनका नाम फिर से जोड़ा जाए। ये बिल्कुल गलत है, क्योंकि नागरिकता का सवाल पर ये जो कुछ भी हो रहा है उनके खिलाफ। আপনারা জানেন যে এসআইআরের নামে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে নাগরিকদের বেনাগরিক করার যে চক্রান্ত, তারই প্রতিবাদে আমরা এপিসিআরের পক্ষ থেকে আজকে এখানে ডেপুটেশন দিতে এসেছিলাম। এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন সন্দেশখালী সহ আমাদের হাওড়া শিবপুরে যে ঘটনাটা, শিবপুরের 540 জনের বিরুদ্ধে যে নোটিশ এসছে, রীতিমতো নোটিশ এসছে, সেটার বিরুদ্ধে আমাদের মূলত ডেপুটেশন ছিল। এবং ইলেকশন কমিশনার যিনি জ্ঞানেশ কুমার, উনি জানিয়েছিলেন যে এসআইআরের সঙ্গে বেনাগরিকের কোনো সম্পর্ক নেই, কিন্তু রীতিমতো এসআইআরের সঙ্গে সঙ্গে ফর্ম 7 ফিল আপ করে যেভাবে নোটিশ জারি করা হয়েছে এবং মানুষের মধ্যে যেভাবে চক্রান্ত করে মানুষকে বেনাগরিক করার চক্রান্ত করা হয়েছে, তারই প্রতিবাদে মূলত আমাদের এই আজকের এই ডেপুটেশন ছিল। অ্যাকচুয়াল যাদেরকে নট ইন্ডিয়ান সিটিজেন বলা হয়েছে, কারা ফর্ম 7 ফিল আপ করেছে সেটার ব্যাপারে ইসিআই কোনো রকম এখনও তার সদুত্তর দেননি। এবং যে বিএলও এবং ইআরও যারা আছেন তানারাও কোনো সদুত্তর দেননি যে কারা এই ফর্মটা ফিল আপ করেছে এবং কারা এগুলোর পেছনে আছে। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি, সারা রাজ্যে যেভাবে একটা গোষ্ঠী, মানে আপনারা জানেন যে একটা পলিটিক্যাল পার্টি, রাজনৈতিক দল
যারা এবং তার মদতপুষ্ট আরএসএসের বাহিনী যেভাবে কাজ করছে, একটা সম্প্রদায়কে টার্গেট করে বেনাগরিক করার চক্রান্ত করছে, তারই প্রতিবাদে মূলত আমাদের এগুলো করা। কিভাবে রোকা যাবে? আমরা কথা বলছি বিভিন্ন জায়গাতে। আমরা প্রয়োজনে আইন মারফত আমরা আইনের যেহেতু আইন আছে এখানে, ভারতীয় আইনকে সামনে রেখে আমরা লড়াই করব। যাদের লিস্ট থেকে নাম বার করে দেওয়া হয়েছে তাদের কীভাবে ইনক্লুশন হবে? সেটার জন্য আমরা কথা বলছি। অলরেডি তাদের হেয়ারিং হয়েছে। তাদের পুরানো সমস্ত ডকুমেন্টস থাকার পরেও তাদেরকে বেনাগরিক করা হচ্ছে। তাদের পাসপোর্ট থেকে শুরু করে সমস্ত কিছুই আছে, সমস্ত ডকুমেন্টস আছে, তারপরেও তাদেরকে এইভাবে নোটিশ জারি করে অ্যাকচুয়াল হ্যারাসমেন্ট করা হচ্ছে। आप लोगों को मालूम है कि एसआईआर के नाम से आदमी मतलब पूरा बंगाल में आप लोग ये वोटर लिस्ट में जिन लोगों का नाम है उन लोगों का नॉट इंडियन सिटीजन कर दिया जा रहा है। संदेशखाली में अभी तक 5000 के अधिक लोग को, और अभी शिवपुर हावड़ा में अभी ये मतलब नोटिस जारी करके ये हियरिंग भी कराया कि आप लोग नॉट इंडियन सिटीजन। तो वही डिमांड लेके हम लोग आए थे। कौन लोग ये फॉर्म 7 फिलअप किया, कौन लोग जमा किया, जो BLO वेरीफाई किया कि नहीं किया, अभी उसी के खिलाफ हम लोग इलेक्शन कमीशन पे आए थे डेपुटेशन देने के लिए। जिन लोगों ने जो BLO या ERO जो लोग जमा ये लिया, तो उन लोगों के बारे में वोट रखा अधिकार कमेटी ने एजिटेशन के जरिए इलेक्शन चीफ कमीशन को कहा कि ये जो कुछ भी मनमानी हो रही है ये बंद होना चाहिए। लोगों ने इलेक्शन चीफ कमीशन को कहा कि किसी के दबाव में आकर ये काम ना करें। APCR के डेलीगेशन चीफ इलेक्शन कमीशन को डिपुटेशन देने के बाद बाहर आकर लोगों ने साइन किया हुआ पेपर दिखाया और कहा कि हम लोगों ने बात किया, तो उन्होंने कहा कि देखते हैं कि हम लोग इसके लिए क्या कुछ कर सकते हैं। उन्होंने कहा कि हम पर भी बहुत ऊपर प्रेशर है, इसलिए हम अभी कुछ कहने से कासिर है। আরো আছে তো প্রশ্ন
বিষয়টা হচ্ছে যে আমরা যে প্রয়োজনে আজকে এসেছিলাম সেটা হচ্ছে একটা মেমোরেন্ডাম জমা করার জন্য। সেই মেমোরেন্ডাম আমরা জমা করলাম। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা সবাই জানি এসআইআর চলছে আমাদের রাজ্যে, পশ্চিমবঙ্গে। এখন এই যে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে যে কাজগুলো হচ্ছে সেখানে কিছু অসঙ্গতি উঠে এসেছে। কীরকম অসঙ্গতি? 2026-এর 25শে জানুয়ারি একটা খবর আমরা পেলাম যে সন্দেশখালিতে প্রায় 2253 জনের একটা নর্থ ইন্ডিয়ান সিটিজেন লিস্ট প্রকাশ হয়েছে। আমরা সেই খবরটা পাওয়ার পর যখন সেখানে যাই, সেখানে দেখি যে 4টে বুথে, একটা বুথে না 4টে বুথে এই ধরনের প্রকাশ হয়েছে লিস্ট। সেই লিস্টে টোটাল দেখা যাচ্ছে 5963 জনের একটা লিস্ট প্রকাশ হয়েছে। সেখানে নর্থ ইন্ডিয়ান সিটিজেন এবং ডেথ উল্লেখ করা আছে। খুব আশ্চর্যজনকভাবে আমরা দেখলাম এই সমগ্র লিস্টে টোটাল যাদের নামে এই অবজেকশনটা করা হয়েছে প্রত্যেকে হচ্ছে মুসলমান, অর্থাৎ মুসলিম নাগরিককে টার্গেট করে এই নর্থ ইন্ডিয়ান সিটিজেন অবজেকশন করা হয়েছে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, তার মধ্যে 444 জনকে মৃত বলা হয়েছে, ডেথ। এই যে 444 জন ডেথ মেনশন করা হয়েছে। এখন এই বিষয়টা হলো কিভাবে? আমরা এরপরে যখন অনুসন্ধান করি আমরা জানতে পারলাম যে সমস্ত বিএলওর কাছ থেকে এটা প্রকাশ হয়েছে সে সমস্ত বিএলওকে আমরা জিজ্ঞাসা করলাম যে এটা আপনারা কোথায় পেলেন। তাদের বক্তব্য হচ্ছে যে এটা তারা পেয়েছেন জয়েন্ট ভিডিওর কাছ থেকে, এবং তাদের মোবাইলে আমরা দেখেছি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট ভিডিও সাহেব এটা শেয়ার করেছেন। আমরা যখন জয়েন্ট ভিডিওর কাছে গেলাম তিনারা পুরোপুরি অস্বীকার করলেন। তেনারা বললেন যে না, আমরা এই ধরনের কোনো লিস্ট প্রকাশ করিনি। এমনকি বিডিও সাহেবের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলাম, বিডিও সাহেব আমাদের সঙ্গে সাক্ষাৎ করেননি। এই যে ব্যাপারটা তারা অস্বীকার করলেন, অথচ তাদের গ্রুপই শেয়ার হয়েছে। কেন অস্বীকার করলেন? কারণ আছে। কারণ হচ্ছে আমরা যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়ে দেখলাম এই যে 5963 জন যাদের নর্থ সিটিজেন করে দেওয়া হয়েছে, তাদের যতজনের সঙ্গে আমরা সাক্ষাৎ করেছি তারা প্রত্যেকে ভ্যালিড সিটিজেন। ভ্যালিড সিটিজেন কী কারণে? কারণ নাগরিকদের যথেষ্ট দলিল তাদের কাছে ছিল, তাদের কাছে পাসপোর্ট পর্যন্ত আছে, এবং বহুত পুরাতন দলিল সেই পর্যন্ত আছে। 2002-এর লিস্টে তাদের নামও পাওয়া গেছে, অথচ তাদের নর্থ সিটিজেন অবজেকশন করা হয়েছে। সবথেকে আশ্চর্য ব্যাপার, এই যে ফর্ম 7 ফিল আপ করে অবজেকশনটা করা হয়েছে, যেটা আমরা জানতে পারলাম বিএলওদের কাছ থেকে যে বিজেপির কোনো একজন প্রতিনিধি বা বিজেপি সংগঠনের পক্ষ থেকে এই অবজেকশনগুলো করা হয়েছে। এই যে সংগঠনের পক্ষ থেকে অবজেকশন করা হয়েছে, আপনি চিন্তা করতে পারেন 5963 এতগুলো অবজেকশন তারা একটা সংগঠন ধরে ঠিক ওই ভোটার আইডি এবং নাম খুঁজে এটা তো একদিনের কাজ না, এটা বহুদিন ধরে তারা কিন্তু এই কাজটা করে এসছে, এবং সেই ফর্মগুলো তারা ফিল আপ করে জমা করেছে। এবং এই ফর্ম ফিল আপ করার যে প্রক্রিয়া, অর্থাৎ ফর্ম 7-এ যেখানে অবজেকশন করা হয়, সেই অবজেকশন ফর্ম ফিল আপ করার কতগুলো রীতি আছে। প্রথম হচ্ছে, যদি আমি বলি যে কেউ মারা গেছেন, ডেথ, সেই অবজেকশন করতে গেলে কারা করতে পারে? প্রথম হচ্ছে যে সেই মৃত ব্যক্তির কোনো আত্মীয় করতে পারেন, আত্মীয় যদি না থাকে তখন প্রতিবেশী। এখানে যারা করেছে না তারা আত্মীয় না প্রতিবেশী, অন্য সম্প্রদায়ভুক্ত, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে, ভারতীয় আইন অনুযায়ী 1950 সালের যে অ্যাক্ট আছে, সেই অ্যাক্টে 31 ধারায় পরিষ্কার বলা আছে যে যখন ফর্ম 7 ফিল আপ করা হবে সেখানে আবশ্যিক ডকুমেন্ট হিসেবে ডেথ সার্টিফিকেট কম্পালসারি। যেখানে আমি মেনশন করব যে মৃত, ডেথ মেনশন করার ক্ষেত্রে আমাকে ডেথ সার্টিফিকেট কম্পালসারি, আবশ্যিক দিতেই হবে, এটা আইনত বাধ্যতামূলক। কিন্তু দেখা যাচ্ছে যে তারা সবাই জীবিত, অর্থাৎ তাদের ডেথ সার্টিফিকেট নেই। তাহলে ডেথ সার্টিফিকেট ছাড়া কিভাবে 444টা ফর্ম জমা হলো? তার মানে এটা পুরোটাই অবৈধ। মানে যিনি অ্যাপ্লিকেশন করেছেন তিনিও মিথ্যা তথ্য দিয়েছেন, যেটা আইনত অপরাধ, ডেথ সার্টিফিকেট ছাড়া। এবং কিভাবে বিএলও বা ইআরও তারা অ্যাপ্লিকেশনটা গ্রহণ করলেন উইদাউট ডেথ সার্টিফিকেট, সেটাও পুরোপুরি অবৈধ। অর্থাৎ এটা একটা অবৈধ আঁতাত কাজ করছে। ঠিক আছে, যেভাবে যারা নিয়েছেন, যে সরকারি আধিকারিক, তারাও যেভাবে অন্যায় করেছেন, অবৈধভাবে কাজ করেছেন, সংবিধানকে ব্রেক করেছেন, ঠিক একইভাবে যারা আবেদন করেছেন তারাও কিন্তু এটা ব্রেক করেছেন। এই অবৈধ আঁতাতের জন্য এই লিস্টটাই পুরো অবৈধ, যার জন্য এরা অস্বীকার করছেন। কথা বলুন, যাদের নর্থ সিটিজেন বলা হচ্ছে তাদের তরফ থেকে কি নিতে হবে? হ্যাঁ, আমি এই প্রসঙ্গে আরেকটা কথা বলি। তাহলে ব্যাপারটা দেখা যাচ্ছে যে এই যে ডেথ সার্টিফিকেট ছাড়া তারা অ্যাপ্লিকেশনে জমা করে ফেললো। আমরা প্রত্যেক বিএলওর সঙ্গে কথা বলেছি যে আপনার বুথে এতগুলো ডেথ সার্টিফিকেট জমা কি পড়েছে বা ফর্ম 7 কি জমা পড়েছে? নিচু লেভেলে যারা বিএলও আছেন তারা প্রত্যেকে বলেছেন না, আমাদের কাছে কোনো ফর্ম 7 জমা পড়েনি। তাহলে এই ফর্ম 7গুলো কার কাছে জমা পড়লো? তার মানে বিএলও লেভেল জমা পড়েনি।
নিচু লেভেলে জমা পড়েনি, এটা উপর থেকে, অর্থাৎ উপর লেভেলে জমা পড়েছে। এবং এই যে জমা পড়েছে সেই ফর্ম আমাদের কাছে কিছু আছে, আমরা দেখাবো যে ফর্মগুলো কীভাবে জমা করা হয়েছে, ফর্ম 7 ফিল আপ করা হয়েছে। ফর্ম 7-এর দুটো অংশ আছে, একটা উপরের অংশে যে আবেদন করছেন তার নাম, তার ভোটার আইডি এবং তার ফোন নাম্বার, অ্যাড্রেস দিতে হয় 1 নম্বর। আর দ্বিতীয় কী অবজেকশন করছেন, কী বিষয়ের ওপর সেটা লিখতে হয়। 3 নম্বর হচ্ছে কার বিরুদ্ধে অবজেকশন হচ্ছে তার বিষয়ে দিতে হয়, মানে ভোটার আইডি, তার নাম, সমস্ত কিছু দিতে হয়। এখন দেখা যাচ্ছে যার বিরুদ্ধে অবজেকশন করা হচ্ছে সেই সমস্ত মুসলিম ব্যক্তি, তাদের নামগুলো টাইপ করা আছে, আমি দেখাচ্ছি এখানে, দেখাবো আপনার ডকুমেন্টে, প্রত্যেকটা টাইপ করা মানে কি, তারা তো ইনস্ট্যান্ট টাইপ করেনি, ঠিক আছে। তার মানে এইটা বিজেপির আইটি সেল তারা টাইপ করে এই 5,963 জন মুসলমানের নাম টাইপ করে বিভিন্ন এলাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে। যেহেতু এটা সেন্ট্রাল থেকে করতে পারবে না, কারণ যে অবজেকশন করছে সেই সেম, ঠিক আছে, ভোটার কেন্দ্রের হতে হবে, সে একই বুথের হতে হবে, তবে অবজেকশন করতে পারবে। তাহলে লোকাল যারা প্রতিনিধি আছে তারা কিন্তু অবজেকশনটা করছে, এবং বিজেপির আইটি সেল এই সমস্ত মুসলিম নামগুলো তালিকাভুক্ত করে পাঠিয়ে দিয়েছে লোকালে। এবার দেখা যাচ্ছে উপরের যে অংশটা, যে আবেদন করছে সেই অংশে যে নামগুলো লেখা আছে সেগুলো কিন্তু টাইপ করা না, সেইগুলো নিজে পেনে কলম দিয়ে ফিল আপ করা হয়েছে, হাতে লেখা। আপনারা আজকে কি ডিমান্ড করলেন সেটা হ্যাঁ, जिस तरह से मुस्लिम तबका का नाम काटा जा रहा है, इससे साफ पता चलता है कि आने वाले दिनों में मुसलमानों के लिए किस तरह का माहौल तैयार किया जा रहा है। बीजेपी जो भी कर रही है वो देश के हित में बहुत गलत कर रही है। जैसे कि एक ज़माने में नाजी ने जर्मन में यहूदियों के खिलाफ किया था, इस तरह से पूरे मुल्क के माहौल को बिगाड़ने की कोशिश की जा रही है। और